জিএসটিতে ভালো করতে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোন কোন টপিকগুলো তোমাকে সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, আজকের ক্লাসে আমরা সেটাই দেখবো আমাদের সহজ অ্যানালাইসিস কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্লাসে। একটা অধ্যায় শুরু করার পরে তুমি কোন টপিকগুলো আগে পড়বা, সেখান থেকে কোন ধরনের প্রশ্নগুলো সলভ করবা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আমাদের আজকের সহজ অ্যানালাইসিসে খুব সহজে দেখাই দিব, প্রতিটা অধ্যায়ে গিয়ে ফুল সিলেবাস সহকারে। তো এইখানে তুমি দেখো ফার্স্টে হচ্ছে আমাদের কাছে থাকবে যে কোন কোন টপিক তোমাকে পড়তে হবে, এরপরে সেই টপিক যেগুলো 5 স্টার দেওয়া আছে সেটা তোমাকে আগে পড়তে হবে। তো এইটা থেকে কি ধরনের প্রশ্ন আসে, তোমাকে কি ধরনের প্রশ্ন সলভ করতে হবে সেটা বলে দেওয়া আছে। এখানে কি কি সূত্র লাগতে পারে তোমাকে পড়তে হবে সেটা বলে দেওয়া আছে। একটা এমসিকিউ এক্সাম্পল যেটা জিএসটিতে সবচেয়ে বেশি আসছে, যেন তুমি টাইপটা বুঝতে পারো। তারপরে এইগুলো পড়ার জন্য কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, আর ফাইনালি তুমি যদি বই পড়তে চাও বইয়ের কোন জায়গা থেকে পড়তে হবে। এভাবে আমরা আমাদের সহজ অ্যানালাইসিসটা সাজাইছি। তো ক্লাস শুরুর আগে একটু বলে দিই যে আমাদের কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্লাস অ্যানালাইসিস ক্লাস অলরেডি হয়ে গেছে। সামনে তোমাদের ফিজিক্স, তারপরে হচ্ছে বায়োলজি, প্রত্যেকটা ক্লাসই আসবে। ওকে, সো যারা যারা হচ্ছে এখনো জানো না সহজ অ্যানালাইসিস কি, ছোট্ট করে একটু বলে দিই, যেহেতু অনেকে হচ্ছে হয়তো প্রথমবারের মতো দেখতেছো। আমরা হচ্ছে সহজ অ্যানালাইসিসে জিএসটি বা এই রিলেটেড যে ভার্সিটিগুলো আছে, এখানে সবচেয়ে বেশি যে টাইপের প্রশ্ন আসে, কেননা ওই টাইপগুলোই তো বেশিরভাগ সময় রিপিট হয়, তাই না? তো ওই টাইপগুলোই তোমাদের খুব সহজে এক্সপ্লেইন করে করে টপিক আকারে আমরা অ্যানালাইজ করে দিছি এই সিরিজটায়। ওকে, সো অলরেডি আমি তোমাদের বলে দিই তোমরা আগেরগুলো কোথায় পাবা, কমেন্টে চলে যাও। কমেন্টে হচ্ছে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, এখানে প্রত্যেকটা জিনিস আগে থেকে দেওয়া হয়। বিশেষ করে তোমাদের যদি এখানে একটু দেখাই, আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসের কিন্তু পিডিএফটা ঠিক 7টার সময় আপডেট হয়ে গেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অথচ আমি কিন্তু ক্লাসটা শ্যুট করতেছি এখন রাত বাজে 11:30। সো টেলিগ্রামে থাকলে টেলিগ্রামের এখানে যে ফাইল সেকশনটা আছে, এই ফাইল সেকশনে হচ্ছে তোমাদের প্রত্যেকটা যেই পিডিএফ থাকে, সামনে যে অ্যানালাইসিসগুলো আসবে প্রত্যেকটা এখানে পেয়ে যাবে। ওকে, সো এইখানে অলরেডি অ্যাভেলেবল, যুক্ত হয়ে থাকো। তো হোপফুলি তোমাদের জন্য হচ্ছে অ্যানালাইসিসগুলো বেশ দারুণ কাজে আসবে তোমাদের পড়ার সময়। ওকে, সো আমি এই যে ভিডিওটা, এই ভিডিওটায় তোমাদের খুব সহজে বুঝাই দিব যে এখানে তো সহজে লেখা আছে, তোমরা চাইলে পিডিএফটা নিয়ে এখনই পড়া শুরু করে দিতে পারো, কমেন্টে দেওয়া আছে। এবং তোমরা আমাকে বলবা যে তোমরা হচ্ছে সামনে কোন সাবজেক্টগুলো চাও, বা তোমরা হচ্ছে এই জিনিসগুলো থেকে উপকৃত হচ্ছ কিনা, ইন্টারেস্টেড লিখে জানাতে পারো। ওকে, সো আমরা হচ্ছে সামনের জিনিসগুলো আর ফাস্ট প্রোভাইড করার চেষ্টা করবো। এই মানে 3-4 দিনের মধ্যে দেখবো সবগুলো হচ্ছে আপডেট হয়ে যাবে। ওকে, সো আমি এই ক্লাসে কি করব, আমি এই ক্লাসে তোমাদের হচ্ছে যেটা অলরেডি সহজভাবে দেয়া আছে সেটাই হচ্ছে আরেকটু সহজভাবে তোমাদের বলে দিব যে এই টপিকগুলো এভাবে পড়বা, ওইটা এভাবে পড়বা, বইয়ের এই জায়গা থেকে পড়বা, যাদের একটু বুঝতে অসুবিধা হয়তো বা যদি কারো ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে, বাট একদম সহজভাবে লেখা আছে। আই হোপ এরকম অ্যানালাইসিস তোমরা যেটা চাও যে একদম বুঝায় দেওয়ার দরকার, সেইভাবেই আমরা প্রিপেয়ার করার চেষ্টা করছি। তারপরে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি তাইলে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, শুরু করে অধ্যায় 1 থেকে পরিবেশ রসায়ন। সো এইখানে ওভারঅল প্রত্যেকটা টপিক যেগুলো তোমাকে আসতে হবে সেটা একটু পড়ার স্টাইলটা বলে দিই কোন স্টাইলে হবে। তুমি সবার আগে প্রতিটা অধ্যায়ের যেগুলো থাকবে 5 স্টার 4 স্টার যেগুলো, এগুলো পড়ে যাবে। এবং আমি তোমাকে 3টা অধ্যায় বলবো, এই 3টা হচ্ছে সবার আগে মাস্ট। তুমি 4-5-এর আগে অধ্যায় 1, 2, 3টা খুব গুরুত্বপূর্ণ জিএসটির জন্য, বিশেষ করে অধ্যায় 1 আর 2 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো 5 স্টারগুলো আগে পড়বা, এরপরে 4 স্টার, এরপরে 3 স্টার, এরপরে 2 স্টার। ওকে, ফুল সিলেবাসে অধ্যায় 5 আছে, বাট অধ্যায় 5 থেকে প্রশ্ন খুবই কম আসে, খুবই কম। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা শুরু করি আস্তে আস্তে। এখানে অ্যানালাইসিসটা থেকে শুরু করি। বয়েল চার্লস আদর্শ গ্যাসের সমীকরণ এটা। তো এইখানে মেইনলি হচ্ছে কোনটা, বিভিন্ন গ্যাসের লেখচিত্রের আকৃতি নিয়ে আসে, অর্থাৎ বয়েলের সূত্রের লেখচিত্রটা কেমন থাকবে, চার্লসের সূত্রের লেখচিত্রটা কেমন থাকবে, ওই লেখচিত্রের নামটা আছে না, নামটা বলবো। আর ডেফিনেটলি গ্রাফ যেহেতু এখানে আসে, মেডিকেল যারা দিচ্ছে তাদের তো গ্রাফ আসতো না, বাট এইখানে যেহেতু গ্রাফ আসে, গ্রাফের টাইপগুলো একটু দেখে রাখবো যে এরকম নাকি গ্রাফ নাকি এরকম সরলরেখা দেখে রাখবা। ঠিক আছে, সো এই ধরনের গ্রাফের ক্ষেত্রে তুমি একটু পড়বা। তারপরে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে পিভিএনআরটি, মানে এখান থেকে দেখবে একটা বের করতে বলবে, হয় তোমাকে আয়তন বা অন্যান্য কিছু বের করতে বলবে। ওকে, সো এই টাইপের সমীকরণ আসবে, সেই সমীকরণ তোমাকে পড়তে হবে। আচ্ছা, সো সমীকরণ কি কি লাগবে, এগুলো থেকে বেশি আসে। ঠিক আছে, এই সমীকরণগুলো ডেনসিটিও কিন্তু আসে, ঘনত্বের ক্ষেত্রে আসে না, পিএম/আরটি ওইটা। ওকে, সো এমসিকিউ এক্সাম্পল একটা দেয়া আছে, ডিরেক্টলি সমীকরণ চলে আসছে, অর্থাৎ যেই এই রিলেটেড জায়গা থেকে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে জিএসটি বা জিএসটিতে যে ভার্সিটিগুলো আছে, এখানে জিএসটিতে আসার প্রশ্ন মানে কি, জিএসটিতে যে সকল ভার্সিটি আছে যেগুলা আগেও একা একা প্রশ্ন করতো, সেগুলো নিয়ে এটা করা হয়েছে। ঠিক আছে, ওকে, সো কিভাবে পড়তে হবে অলরেডি তোমার বলা হয়েছে, গ্রাফগুলো তোমার এখান থেকে পড়তে হবে, ওভারঅল এটা। এবং দেখো এখানে আমরা কিছু ট্রিক্স লিখে দিছি যেগুলো তোমার ভুল হইতে পারে। যেমন তুমি যখন আর এর মান বসাবা, আর এর কিন্তু 2টা মান আছে, 8.314, 0.0821। সো এগুলো তোমাকে ব্যবহারে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এই যে দেখো এককের মানসমূহ বিভিন্ন, এই যে বিভিন্ন এককের মানসমূহ তোমাকে মনে রাখতে হবে। কোথা থেকে পড়তে হবে, বইয়ে লিখে দিছি।
অনেকে প্রশ্ন করো ভাই এটা কি বই থেকে পড়তেই হবে কিনা, এটা আমি লিখে দিছি এই ফ্রেমে, তোমাদের কাছে তো একজনের এক এক রকম বই, তাই না? বাট পাঠ্য বই তো সবার কাছে কমন। সো যদি কেউ খুঁজে না পাও তাহলে পাঠ্য বইয়ের এই পৃষ্ঠায় চলে যাও। দেখছো আমরা অ্যানালিসিসটাকে আরো বেশি সহজ করছি তোমাদের জন্য, ঠিক আছে? সো এটা প্রিপেয়ার করতে বেশ সময় লাগছে, বাট হোপফুলি একটা মেজর তোমাদের পড়ার স্টাইলে একটা চেঞ্জ আনবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বলে দিছি, এই জন্য তোমাদের পাঠ্য বই বলছে। তো তোমার কাছে যদি মনে হয় কোয়েশ্চেন ব্যাংক আছে, এই টপিক তুমি এমনিই পারো, তাহলে বই থেকে দেখা লাগবে না, ঠিক আছে? আচ্ছা এবার আসো একটু ফার্স্ট ডে আমরা অনুবন্ধী অম্ল ক্ষারক এবং লুইস তত্ত্ব, ঠিক আছে? এইখানে মেইনলি কি ওই কোন টাকার অনুবন্ধী অম্ল কোন টাকার ক্ষার এইভাবে হচ্ছে আসে। সেই ক্ষেত্রে তোমাদের কি এই যে দেখো কোনটা লুইস অ্যাসিড হবে এটাও আস করতে পারে, কোনটা লুইস ক্ষারক। দেখো আমরা কিন্তু এখানে অ্যানালাইসিসের সাথে যেগুলো বেশি আসে সেগুলো কিন্তু বলে দিছি, যেটা বেশি আসে লুইস অ্যাসিড হিসেবে, এটা বেশি আসে লুইস ক্ষারক হিসেবে। এই ব্যাপারটা বেশ কাজে দিবে তোমাদের। তো এখানে দেখো সমীকরণ দিয়ে দিছি, ক্ষারক কেমনে বের করবা, অম্ল কেমনে বের করবা, এটা করলেই কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? সবচেয়ে বেশি আসে দেখো কোনটি ব্রনস্টেড লাউরির অ্যাসিড, দেখছো এইটা। সো এটা কিন্তু তুমি করতে পারলেই মানে ওই দেখছো সেম টাইপের থেকে আসছে। কিন্তু এবার আসলে কিভাবে পড়তে হবে সেম কথা তুমি এখানে বই থেকে একটা পড়ে বলে দিবে, আমি বলে দিচ্ছি তোমাদের, তুমি জাস্ট একবার রিডিং করে আরো সহজে বুঝতে পারবা। গ্রিন হাউস গ্যাস, সিএফসি এবং হচ্ছে ওজোন স্তর ক্ষয়, এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসে কোনটা গ্রিন হাউস গ্যাস কোনটা গ্রিন হাউস গ্যাস না, এবং সিএফসির যে সংকেতগুলো আছে সংকেতগুলো লিখতে পারে। যেমন দেখো সিএফসি 12 বা সিএফসি 11 এদের রাসায়নিক সংকেত লিখতে বলে, এটা শিখে ফেলবা, ঠিক আছে? এটা কিন্তু তোমরা বইয়ে আসলে কাইন্ড অফ এটা পাবা না, মানে হাজারি স্যারের বইয়ে। আমরা কিন্তু এটা হাজারি স্যারের বইয়ের ফ্রেম রেফারেন্সে পেজ বলছি। তুমি এটা তোমাদের যেই কোয়েশ্চেন ব্যাংক আছে না ওইখানে ভালো মতো পাবা, কারণ এটা আগের মানে যখন আগের যেই সিলেবাস ছিল ওই সময় বেশি ছিল আর কি। অথবা তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এ যেতে পারো, সেইখানে এই সূত্রগুলো লেখা আছে, ঠিক আছে? এই যে দেখো ওজোন স্তরের ভাঙন ঘটায় কোনটা, এই যে দেখো সিএফসি থেকে প্রশ্ন আসছে, এটা কিভাবে পড়তে পারে বলে দিছি এবং কোন বই থেকে। আছে পানির বিশুদ্ধতার মানদণ্ড ডিও বিওডি সিওডি, এখানে একটা দেখবা চার্ট আছে, ওই চার্টের মানগুলো মাস্ট পড়বে, এটা প্রত্যেকটা এক্সামে আসে, ঠিক আছে? এইটা পাশাপাশি ওই যে ক্ষরতা আছে না, কোনটা স্থায়ী ক্ষরতা কোনটা অস্থায়ী ক্ষরতা, ঠিক আছে, কি দ্বারা হয় এবং এটা দূরীকরণে কি ব্যবহার করা হয়, এই কয়েকটা ইনফরমেশন পড়লে এখান থেকে প্রচুর এমসিকিউ পাবা। দেখো পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটা, এইটা একদম জাস্ট লাস্ট ইয়ারের কোয়েশ্চেনে চলে আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু টাইপ ভিত্তিক প্রশ্নই আর কি। এরপর এই সেম কথা এখানে তোমাদের বলছি, ভারী ধাতু, এটা কিন্তু তোমরা তোমাদের ফুল সিলেবাসের অংশ, ঠিক আছে? এটা কিন্তু ফুল সিলেবাসের অংশ, বাট এইখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা মেইনলি কি যে প্রত্যেকটা ধাতু এদের ক্ষতিটা কি হয়, কোন রোগটা হয়, এবং তোমাদের বলে রাখি অ্যানালাইসিস আমি এখানে ইম্পর্টেন্টগুলো দিয়ে রাখছি, তোমরা একটু পড়বা। আমি তো এখানে অ্যানালাইসিস তোমাদের পুরো ক্লাস করা দিতে পারতেছি না, বাট তারপরও চাইছি অ্যানালাইসিসের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এখানেও পড়লা, বইয়ে গিয়েও পড়লা, যেন মাথায় সেট হয়ে যায়, এই জন্য এখানে কিছু ইনফরমেশন লিখে দিছি। যেমন দেখো লেডের প্রভাবে রক্তশূন্যতা, আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাডমিয়ামের কারণে এটা এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। ট্যানারি শিল্পে কি বের হয়, ক্রোমিয়াম, ক্রোম রং, ট্যানারি তো রঙিন চামড়া, এইভাবে চিন্তা করবো আর কি। সো এই যে দেখো মানব শরীরে হচ্ছে কোন ধাতুর কারণে রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা প্রদান করে, লেড, ওইখান থেকে আসছে, ঠিক আছে? সো কিভাবে পড়তে হবে এটা তুমি বলছি, রোগগুলা পড়বে এবং পাশাপাশি আরেকটা জিনিস পড়তে পারো, WHO অনুমোদিত নিরাপদ মাত্রা, যে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত যেটা রোগ হবে না, এই ইনফরমেশনগুলো পড়বে, এটা ফুল সিলেবাস থেকে আসে। এরপরে দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই ক্ষেত্রে দুইটা সমীকরণ লাগবে, যে আংশিক চাপটা কি, এই যে দেখো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দিলে আংশিক চাপ চলে আসে, এটা ডেফিনেটলি পড়ে ফেলবা, এইখান থেকে মেইনলি প্রশ্নটা আসে। একটা এক্সাম্পল দেখো, 4 গ্রাম CH4 আর 24 গ্রাম অক্সিজেন মিশ্রণে CH4 এর মোল ভগ্নাংশ কত। তার মানে কি এখানে তোমার মোট মোলটা বের করতে হবে, তারপরে CH4 এর মোল দিয়ে ভাগ দিতে হবে, মোল ভগ্নাংশ পাবা। এটা কি আংশিক চাপের ওই ফর্মুলেশন থেকে আসতে পারে না? এখানে মোট চাপ দিয়ে আংশিক চাপ তোমাকে বের করতে বলতে পারে না? এটা কিন্তু তাহলে সেম টাইপের মধ্যে পড়ছে। সো এই টাইপগুলো কিন্তু রিপিট হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা অ্যানালাইসিস বলতে এটাই বুঝে, অ্যানালাইসিস বলতে কিন্তু এটা না যে এই প্রশ্নটা আবার রিপিট হয়ে যাবে। তখন পরের বছর কি হইতে পারে, এই বছর কি হইতে পারে, এই বছর তোমার দেখা যাবে যে এইখানে একটা মোট চাপ দিবে, যে মোট চাপ হচ্ছে তোমার 10 ATM, এবার CH4 এর আংশিক চাপ বের করো। কি করতে হবে, মোল ভগ্নাংশটা বের করে এর সাথে গুণ দিলেই আমার আংশিক চাপ বের হয়ে যাবে। এইভাবে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে? আই হোপ তোমরা যারা আমার ক্লাস করতেছে অ্যানালাইসিস নিয়ে আটকাবে না, আমি কষ্ট করে অ্যানালাইসিস করে দিচ্ছি, আরো সহজভাবে করে দিচ্ছি। এই জন্য এই সিরিজের নাম হচ্ছে কোনটা, সহজ অ্যানালাইসিস, ঠিক আছে? নাম দিচ্ছি এই জন্য আমরা সহজ অ্যানালাইসিস। ওকে, সো এটা হচ্ছে তোমাদের কথা। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সাইক্লোন, এটাও কিন্তু ফুল সিলেবাসের পার্টে। এইখান থেকে তোমার বিভিন্ন মণ্ডল আছে, এই মণ্ডলে কোন স্তরে ওজন থাকে, কোথায় ঘূর্ণিঝড় সাইক্লোন সৃষ্টি হয়, এই ব্যাপারগুলো পড়বা, ঠিক আছে? সাইক্লোন তৈরিতে কোনটা আসে, এটা আগে টাইমে আসতো, কম আসে, ঠিক আছে? এখন কম আসে, যেহেতু ফুল সিলেবাসের পার্টে। গ্যাসের সমীকরণ, গতিশক্তি, দুইটা সমীকরণ ইম্পর্টেন্ট, একটা RMS বেগ আর গতিশক্তি, যেটা এটা তোমরা কোথায় পড়ছো, ফিজিক্সেও পড়বা, ঠিক আছে? এবং এটা তুমি দেখো 27°C তাপমাত্রায় 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত, মানে বুঝছো এই সমীকরণ থেকে আসলে মেইনলি আসছে, সমীকরণটা পড়তে হবে। এবং তোমরা দেখো কিভাবে পড়তে হবে, এখানে ট্রিক্স লিখে রাখছি, ঠিক আছে?
কিভাবে পড়তে হবে ট্রিক্স লিখে রাখছি। আমি জানি যে তোমাদের কোন কোন জায়গায় ভুল হবে, ওইগুলো কিন্তু লিখে রাখছি, ঠিক আছে। কি করছো তুমি দেখো, আর এর মান এইখানে 8.314 ইউজ করতে হবে। এই জায়গায় তুমি যে আর এর মানটা ইউজ করবা 0.081 তো ইউজ করতে পারবে না, এইটা অনেকে ভুল করে। অ্যানালাইসিসের মধ্যে আমরা এটাও দেখি প্রতি বছর স্টুডেন্টরা এসে বলে ভাই ওই জায়গায় ভুল করছি 0.081, ঠিক আছে। এবং আরেকটা জায়গায় ভুল করো, এই এমটা কি হবে ভাই, কেজিতে হবে। এই দেখো, আণবিক ভরকে কেজিতে নেওয়ার ট্রিক্সটা মাথায় রাখতে হবে। এবার ধরতে পেরেছো তোমরা, বুঝতে পারছো? তো পড়তে হবে এই জায়গাটায়। আমি যতটা সম্ভব পারা যায় সহজভাবে জিনিসগুলো লিখে দিছি, ঠিক আছে। গ্রাহামের গ্যাসের ব্যাপন সূত্র আর কি, এই যে রেট অফ, আমরা বলি যে ডিফিউশন, যেটা সেটা হচ্ছে একবার দেখবা এখান থেকে আসে। দেখো কোন গ্যাস দ্বয়ের ব্যাপনের হার সমান, কি জানি আণবিক ভর সেম হলে গ্যাসের ব্যাপনের হার সমান হবে। এই হচ্ছে কথা ওভারঅল, এটাই হচ্ছে আমাদের এখানে ওভারঅল কথাবার্তা, ঠিক আছে। এটাও দেখো রিসেন্ট টাইমের প্রশ্নটা আসছে। দেখো এগুলো কি হবে, আণবিক ভর সেম তাই হচ্ছে ব্যাপনের হার সমান। বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, এখান থেকে জাস্ট ইকুয়েশনটা মনে রাখো, ওভারঅল পারবা তুমি মোটামুটি, ঠিক আছে। এটা আরেকটা কি, যে কখন আদর্শ আচরণ করে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, আমি লিখে দিচ্ছি আনসারের মতনই আর কি, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা কি বোঝানো হয়, ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো ওভারঅল আমরা তাহলে অধ্যায় একটা শেষ করে ফেললাম অ্যানালাইসিস সহকারে। অনেক কিছু কিন্তু রিকলও হয়ে যাচ্ছে তোমাদের, তাই না? ওকে, সো এবার আসা হচ্ছে আমাদের এইখানে অধ্যায় 2 জৈব রসায়নে। জৈব রসায়নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং এত বড় অধ্যায়, প্রচুর বড় অধ্যায়। আমি চেষ্টা করছি এখানে অ্যানালাইসিসের মাঝখানে কীভাবে পড়তে হবে কিছু ট্রিক্স লিখে রাখার। তবুও যেহেতু এটা অ্যানালাইসিস দেখো, মেইনলি তোমরা যে অ্যানালাইসিসটা দেখো এটা এইরকম অ্যানালাইসিস, এই একটা চার্টের অ্যানালাইসিস, বুঝো না কীভাবে পড়তে হয়, তাই না? তো কিছু ট্রিক্স রাখার চেষ্টা করছি। বড় রিভিশন নোট হলে অনেক কিছু লিখতে পারতাম, বাট যেহেতু এখানে ওই সুযোগটা নেই, আমি মোটামুটি যেটা না লিখলেই না ওটা লিখে রাখছি এখানে। সবার আগে দেখো গ্রিগনার্ড বিকারক, অ্যালকাইল হ্যালাইড এবং ক্লোরোফর্ম। বিশেষ করে গ্রিগনার্ড বিকারক থেকে আমি কি যোগ করলে 1 ডিগ্রি পাবো, 2 ডিগ্রি পাবো, 3 ডিগ্রি পাবো, এটা থেকে অনেক প্রশ্ন আসে। এবং দেখো ওভারঅল জিএসটি বা এই ভার্সিটিগুলোতে প্রায় 19টার মতো প্রশ্ন আসছে এখানে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না, এই ব্যাপারটা। পাশাপাশি তোমার এখানে হচ্ছে কেন শুষ্ক ইথার প্রয়োজন হয়, কেনটা পড়ে রাখবা। কেন পানির উপস্থিতি ইম্পর্টেন্ট গ্রিগনার্ডে, কারণ পানি থাকলেই অ্যালকেন তৈরি হয়, তাই না। এছাড়া ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা, কাঁদুনি গ্যাস প্রস্তুতি, এইগুলো থেকে আসে। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষার জন্য কি করা হয় আমাদের এখানে, ঠিক আছে। এই যে দেখো গ্রিগনার্ড বিকারকের পানি, আমাদের এখানে কি হয়েছে, এই যে অ্যালকেন তৈরি হয়েছে, সো এই অ্যালকেন প্রস্তুতির জন্য ইউজ করা হয়। এবং মিথানলের সাথে যদি আমরা গ্রিগনার্ড বিকারক রাখি তাইলে কি হবে, তাইলে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হবে, বুঝতে পারছো। গ্রিগনার্ড বিকারকের এই রিয়াকশনটা খুব ফেমাস এইখানে। ওকে, এই যে দেখো সেম প্রশ্ন দেখো তুমি এখানে, এই যে জাস্টেরই 2 সেটে আসছে আর কি। ওকে, সো দেখো কিভাবে পড়তে হবে গ্রিগনার্ড বিকারকে, এই কিছু কথাবার্তা আমি তোমাদের বলছি এখানে। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষার জন্য, এই দেখো বিশুদ্ধতা পরীক্ষার জন্য সিলভার নাইট্রেটের বিক্রিয়ার যে কনসেপ্টটা, বিক্রিয়াটা এখান থেকে দেখে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অ্যালকোহল, ফেনল এবং ইথারের শনাক্তকরণ। বিশেষ করে তোমাদের বলে রাখি, তোমার অর্গানিকে শনাক্তকরণ যেইখানেই দেখবে এটা লাগবেই ভাই। শনাক্তকরণ একসাথে পড়ে ফেলো, শনাক্তকরণ লাগবেই। আমি তোমাকে অ্যানালিসিস এখানে দিছি ইম্পর্টেন্টটা, বাট তুমি দেখবা ওভারঅল শনাক্তকরণ ঘুরে পেঁচায় বলবে। SN1 SN2 এর যে ক্রমও আছে না, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এখানে দেখো 3 ডিগ্রির বিভিন্ন কথা আছে। এই ডিগ্রির কথা যেখানে দেখবা তুমি মানে অর্গানিকে মাস্ট পড়ে ফেলো। ডিগ্রি, শনাক্তকরণ, তারপরে বিভিন্ন মূলক, ঠিক আছে, কোনটা আগে কোনটা পরে, অগ্রাধিকার ক্রম, এই ব্যাপারগুলো পড়বা ভালো মতো। ওকে, সো দেখো এখানে কি আসছে, এই যে 1 ডিগ্রি, এই দেখো আবার ডিগ্রি আসছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে লুকাস বিকার। ওকে, মানে ওই যে দেখবা যে অ্যালকোহলের টেস্ট করা হয় না, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, শনাক্তকরণ ওখান থেকে আসছে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল কথা। তারপরে হচ্ছে ফেনল শনাক্তকরণে আমরা কি ইউজ করি, ফেরিক ক্লোরাইড ইউজ করি। এই হচ্ছে কথা যে কিভাবে তৈরি করি ফেরিক ক্লোরাইড, এবং ফাইনালি আমরা কি পাই, বেগুনি বর্ণের জটিল যৌগ। এই দেখো ফেনলিক হাইড্রোক্সাইড গ্রুপ নির্ণয় করতে কোনটি ব্যবহার করা হয়, দেখছো, ফেরিক ক্লোরাইড। ওভারঅল এই হচ্ছে কথা। এবং আমি কিন্তু চেষ্টা করছি রিসেন্ট কোয়েশ্চেনগুলো রাখার জন্য, যেগুলো জিএসটিতে আসার পরে। বাট এই যে আমি তোমাকে বলছি না জিএসটিতে আসার প্রশ্ন এখানে কই, এই যে 18টির মানে কি বলতো, এর মানে হচ্ছে এই টাইপগুলো থেকেই প্রায় প্রশ্ন আসছে, ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডের এই প্রশ্ন আসছে। আচ্ছা, সো এই যে কখন সাদা তাৎক্ষণিক পড়বে, কখন কিছুক্ষণ পরে পড়বে, কখন তাপে পড়বে অ্যালকোহলের, সেটা একটু পড়বা, ঠিক আছে। আর হচ্ছে কি পলিমার, পেপটাইড, গ্লাইকোসাইডিক মদন। এইখানে মেইনলি এটা আসলে না, তোমাদের যদি বায়োলজি পড়ো তোমরা, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 কোষ রসায়ন যেটা, ওইখানে কিছু কথাবার্তা আসে যে তোমার আলফা
কি বলে আলফা হচ্ছে গ্লুকোজ দিয়ে কি হচ্ছে, বিটা ডি গ্লুকোজ দিয়ে কোন কোন পলিমার তৈরি হচ্ছে, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন দেখো স্টার্চ সেলুলোজ প্রোটিনের মনোমার কি, মানে কিভাবে তৈরি হয়েছে, কোন ধরনের বন্ধন থাকে, সেই ধরনের প্রশ্ন আসে। যেমন তুমি তারপরে হচ্ছে একটা সমীকরণ যেটা পলিমার কেমনে তৈরি হয় সেটা, পলিথিন আর কি। সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান, এই যে এখানে কি বিটা গ্লাইকোসাইড থাকে এবং এটার পলিমারটা কি হবে সেলুলোজের, এই ধরনের কথা আসে। তারপরে তোমার হচ্ছে আমাদের কাছে বলেন গ্লাইকোজেনে কি ধরনের বন্ধন থাকে বা গ্লাইকোজেনের মনোমারটা কি, কি ছোট ছোট নিয়ে নিয়ে গ্লাইকোজেন তৈরি হয়েছে একটু দেখবা। ঠিক আছে, এই দেখো স্টার্চে কি থাকবে আলফা গ্লাইকোসাইড, সেলুলোজে থাকবে বিটা গ্লাইকোসাইড, বন্ধনগুলো পড়া ইম্পর্টেন্ট এবং তার যে মনোমারগুলো, প্রোটিনে থাকে কি পেপটাইড বন্ধন। ঠিক আছে, এই হচ্ছে কথা, সেগুলো একটু পড়বা। এইটা তো একদম তোমরা জানোই SN1 SN2 এর মেকানিজম, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, এবং SN1 SN2 কোনটা আগে হয় কোনটা পরে হয়, কোন ডিগ্রি আগে কোন ডিগ্রি পরে। সো এটা কিন্তু আমি অলরেডি এখানে সমীকরণ হিসেবে লিখেই দিয়েছি। ঠিক আছে, এই দেখো এই যে এখানে SN1 এর সক্রিয়তা, SN2 এর সক্রিয়তা। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল এখানে আমাদের কাছে কথা, এগুলা পড়বা। তারপরে দেখবা স্থায়িত্বের ক্রম কোনটা, কোনটা বেশি স্থায়ী কোনটা কম স্থায়ী, এটা অনেক বেশি আসে, ক্রমটা অনেক বেশি আসে। তারপরে এই স্থায়িত্ব বলতে কোনটা, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী। তারপরে তোমাকে বলবে এই আরেকটা জিনিস, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল শনাক্তকরণ, কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল, এই প্রশ্নগুলো অনেক বেশি আসে, যে নিচের কোনটি ইলেকট্রোফাইল নিচের কোনটি নিউক্লিওফাইল। ওকে, এই যে উদাহরণগুলো পড়া ভালো মতো। দেখো এখানে অলরেডি দেওয়া আছে যে সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন, এটা কোনটা, ওই সেম টাইপের প্রশ্ন আসছে তাই না, এখান থেকেই আর কি। কিভাবে পড়তে হবে দেখো, SN1 কয় ধাপে ঘটে, কোনটাই বেশি হয়, SN1 2 ধাপে ঘটে 3 ডিগ্রিতে হয়, SN2 কিসে হয় 1 ধাপে ঘটে। আমি পড়াচ্ছি না ক্লাসে, বাট তারপরেও কিন্তু অনেকটা পড়া হয়ে যাচ্ছে তাই না। তো এরপরে হচ্ছে কি একটা ছক আছে ওইখানে দেখবা, বাট এইখানে কিন্তু ইম্পর্টেন্ট পার্থক্যটা লিখে দিছি আমি, মেইনলি কি আসছে। এবং দেখো ইলেকট্রোফাইলের মধ্যে বোরন ফ্লোরাইডটা বেশি আসে, নিউক্লিওফাইল হিসেবে অ্যামোনিয়া যেটা। ওকে, এই জিনিসটা হচ্ছে, এবং চেনার উপায় কি, ইলেকট্রোফাইলে দেখবা ইলেকট্রন ঘাটতি আছে, পজিটিভ চার্জ হয়ে আছে এরকম একটা অবস্থা, আর নিউক্লিওফাইলে দেখবা যে সে হচ্ছে নেগেটিভ বা তার কাছে লোন পেয়ার আছে। ওকে, লোন পেয়ার এখানে দেয়া আছে, এই হচ্ছে কথা। আচ্ছা আমি কিন্তু এগুলো এইভাবেই লিখছি বুঝছো, একদম ফ্র্যাঙ্ক ভাষায় যেন বুঝতে পারো, আবার লোন রে আমি এখানে এইভাবে লিখি নাই, বা কি বলবো মুক্ত জোর ইলেকট্রন এত কঠিনও লিখি নাই। ঠিক আছে, সহজভাবে লিখছি, সহজ অ্যানালাইসিসে। বেঞ্জের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নির্দেশকমূলক যেটা, এখানে হচ্ছে যে জিনিসটা তোমাকে প্রশ্ন আসে, বেনজিনের কোনটা অর্থ প্যারা নির্দেশক কোনটা মেটা নির্দেশক বেনজিনের, এই উদাহরণগুলো পড়তে হবে। ঠিক আছে, তো এইগুলাই হচ্ছে যদি তুমি পড়ো তাহলে তুমি কিন্তু সহজে বুঝতে পারবা যে আচ্ছা আমি যদি মিথাইল ক্লোরাইড দিই তাহলে কোন জায়গায় যুক্ত হবে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন দেখো কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক, NO2। ওকে, এইটা নাইট্রো মূলকটা। সো এই ধরনের কথা তোমাকে আসে, এবং এই কিভাবে পড়তে হবে লিখে দিছি, প্যারা নির্দেশকের মাঝখানে এই দেখো, মেটা নির্দেশকের মাঝখানে এইগুলো তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, যেগুলো মুখস্থ লিখছি মানে একদম মুখস্থ, যেন কোনো প্যারা না হয়। ওকে, সেই হচ্ছে কথা। অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ তোমরা অলরেডি দেখতেছো যে এখানে শনাক্তকরণ আবারও আসছে, এখানে কি হবে 2,4 ডিএনপি টেস্ট আছে। ওকে, এবং আর কি কি আছে, টলারেন্ট বিকারক, ফেলিং দ্রবণ, এবং এইগুলা শনাক্তকরণ যখন তুমি পড়তেছো, এই যে বিকারকটা আমরা বলি টলেন্ট বিকারক, এটা আসলে সংকেতটা কি পড়বা, ফেলিং দ্রবণ যেটা বলছে এখানে সংকেতটা কি পড়বা, এদের দিলে কি ধরনের কালার হয় সেটা পড়বা, এবং এই দ্রবণ দিয়ে কি শনাক্তকরণ করা হয় আগের প্রশ্ন সেটা পড়বা। বুঝতে পারছো প্রশ্ন কেমনে পড়বা, রিয়াকশনটা পড়ে ফেলবা, তাইলেই কাজ শেষ, রিয়াকশনটা পড়ে ফেলবা এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, আর কি কি আছে, আর দেখবা তুমি এই যে অ্যালডিহাইডের এই জায়গাগুলো দিয়ে ক্যানিজেরো বা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কে কে দেয় সেটা। সো এখানে অলরেডি দেয়া আছে তোমার এখানে অ্যালডিহাইড কেমনে তুমি করবা, কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। ঠিক আছে, আয়োডোফর্ম ক্যানিজারো খুবই, মানে তুমি এখানে আয়োডোফর্ম ক্যানিজারো অ্যালডল ঘনীভবন খুব বেশি আসে। এবং দেখো এখানে কিভাবে পড়তে হবে বলছে, আলফা রিজন থাকলে কি হবে, না থাকলে কোন ধরনের বিক্রিয়া দিবে। ওকে, এগুলো কিন্তু ক্লাসের পার্সপেক্টিভ, আমি হয়তো তোমাকে অ্যানালিসিস ক্লাসে বুঝাতে পারবো না, বাট মোটামুটি ছোটখাটো ট্রিক টিক লিখে রাখছি আর কি, যে কোন ধরনের কাঠামো থাকলে তুমি বুঝবা আয়োডোফর্ম দিবে বা দিবে না, এই টাইপের কথা। ঠিক আছে, তো এটা এটা ডেফিনেটলি একটু পড়ে রাখবা, কনসেপচুয়াল ক্লাস, ক্যানিজেরো, অ্যালডল, আয়োডোফর্ম বিক্রিয়াগুলো কে দিবে কে দিবে না। ওকে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা সো এবার দেখো জ্যামিতিক আলোক সমতা, টটোমারিজম। টটোমারিজম যে কিটো ইনল টটোমারিজম আছে না, কিটোন আর ইনলের মাঝখানে ওই টটোমারিজমটা তোমাকে পড়তে হবে ওভারঅল। সো এইটা একটা আলোক চক্রের সমান সংখ্যা টু দি পাওয়ার n, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। এইটা আসে খুব কম সত্যি কথা বলতে, এই একদম হুবহু কাইরাল কার্বন দিয়ে আসবে এরকম না, বাট একটা ইকুয়েশন টাইপের এরকম যদি আসে আনসার করতে পারবা। জ্যামিতিক সমানতা কে প্রদর্শন করবে সেটাই হচ্ছে কথা এখানে বলা হয়েছে। ওকে, সো এরপরে তুমি দেখো হচ্ছে কিভাবে পড়তে হবে, জ্যামিতিক সমানোধনের জন্য কি কি শর্ত থাকবে, আর কি কাইরাল কার্বন হইতে হবে, কাইরাল কার্বন জিনিসটা কি, চারটা ভিন্ন থাকবে, এই ধরনের কথাগুলো ওভারঅল হচ্ছে আমরা এই জায়গায় দিয়ে রাখছি।
ঠিক আছে। আচ্ছা, এবার তুমি এইখানে দেখো অ্যালকিনের ওজোনাল লাইসিস এবং মার্কোনিকভ নীতি। আচ্ছা, মার্কোনিকভের রুল আছে না, মার্কোনিকভ, যে কখন কোনটা যুক্ত হবে কি না হবে, এই রুলটা ভালো মতো পড়বা। তেলে মাথায় তেল দেওয়ার যে রুলটা ওইটা। আর হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস থেকে একটু কম, বাট মার্কোনিকভ থেকে একটু বেশি আসে। ঠিক আছে, এই যে দেখো এখানে তোমার মোটামুটি বলা হয়েছে যে অ্যালকিনের ওজোনোলাইসিস করলে আমরা কি পাবো, অ্যালডিহাইড বা কিটোন থেকে মূল অ্যালকিনের গঠন। অর্থাৎ তোমাকে বলবে আমি একটা অ্যালকিনের সাথে ওজোনোলাইসিস করছি, পাইছি অমুক কিটোনটা, তাহলে প্রথম অ্যালকিনটা কি ছিল। ওকে, এইভাবে তোমাকে প্রশ্ন আসবে। তো সমীকরণ এখানে তোমাকে আমি দিয়ে দিছি, এখানে আরো কিছু একটা জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে। আচ্ছা, এবার আমাকে বলো, ব্রোমিন পানিকে বর্ণহীন করে যৌগটা কি, অ্যালকিন, তাই না, অ্যালকিন। তাহলে এটা কোথা থেকে আসছে, ওই যে শনাক্তকরণ বলছিলাম তোমাকে, মনে আছে, ওইখান থেকে আসছে। এবং বলছে কি ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল এবং মিথানল উৎপন্ন করে যৌগটা কোনটা। তার মানে কি, আমি বুঝলাম যে ও আচ্ছা, তার মানে এটা একটা অ্যালকিন, অ্যালকিন ওজোনোলাইসিস করে সমমোলার প্রোপানেল আর মিথানল দিচ্ছে, তার মানে ওই যে এই অ্যানালাইসিসটা থেকে আসছে, এইখান থেকে। তার মানে প্রোপানেল দিচ্ছে এবং মিথানল দিচ্ছে। ঠিক আছে, তাইলে ওই অ্যালকিনটা কি হবে, তো এই অ্যালকিনটা হচ্ছে এই যেটা। ঠিক আছে, ওই অ্যালকিনটা হচ্ছে কোনটা, এই যেটা, প্রোপানেল আর হচ্ছে মিথানল। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আমাদের এখানে কথা। ওকে, জিনিসটা এটাই, প্রোপানেল মানে কোনটা, 3, আর এটা কত 1, এই যে 3 আর 1 শেষ, ওইভাবে করে ফেলবা, একটা হচ্ছে আলাদা বের হয়ে গেছে। এই হচ্ছে কথা এখানে। সো এই যে এখানে শর্টকাট বলে দিছি কেমনে কেমনে ভাগ হবে কি না হবে, কোনটা দিয়ে কি করবা, এগুলো লেখা আছে অলরেডি। অথবা তুমি যে তোমার মতো আছে সেটা, ওই যে তেলে মাথায় তেল দেওয়ার যে শর্টকাট আছে সেটা। আবার হচ্ছে কোন ওজোনোলাইসিসের ক্ষেত্রে বিক্রিয়ার ডাবল বন্ধন ভেঙে দুই পাশে অক্সিজেন বসিয়ে দেওয়ার শর্টকাট টেকনিকটা আয়ত্ত করতে হবে। এই যে এই দেখো, ঠিক আছে, প্রোপানেল হয়ে যাবে, আর হচ্ছে এখানে কি মিথানেল হয়ে যাবে, তাই না। এই যে একটা ডাবল বন্ড ভাঙা ও, আর এই যে এইচ হয়ে গেল সিএইচ। দেখছো, লেখা আছে না, সহজ। তোমরা যদি নিজেরাও পড়ে থাকো তাইলেও হইলো, আমাদের সাথে ক্লাস করে থাকো তাইলেই হবে। আইইউপিএসসি হচ্ছে লাস্টে দিছে এখানে। তোমার জিএসটিতে আসার প্রশ্ন প্রায় 6টা, এটা তোমরা জানো অলরেডি। নাম্বারিং এর পার্টে কিভাবে কিভাবে আসবে, সমীকরণটা লিখে দিছি, তোমাদের প্রিফিক্স বা অন্যান্য পার্ট। বাট এক্সাম্পলে এই যে দেখো এভাবে প্রশ্ন আসতে পারে যে আইইউপিএসসি নেম হচ্ছে কোনটা। ঠিক আছে, সো নেমিংটা খুব ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট আছে। এবং এখানে তোমাকে আরেকটা জিনিস পড়তে হবে, ওই যে ক্রম আছে না, অগ্রাধিকার ক্রম, সেই অগ্রাধিকার ক্রমটা হচ্ছে পড়তে হবে এখানে, এই যেটা। ঠিক আছে, কোনটা আগে আসবে কোনটা কম হবে। আবার ধরো সেম হয়ে গেছে, তখন কি দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি সেম একসাথে থাকে, তখন ইংরেজি বর্ণমালার ইয়া অনুসারে কে আগে আসবে, ই আগে আসবে না, তো দ্বিবন্ধন এটা। ঠিক আছে, কতক্ষণ হয়েছে আমি একটু দেখি, ততক্ষণে 22 মিনিট অলরেডি হয়ে গেছে। সো আমাকে আরেকটু আগে যেতে হবে অ্যানালাইসিস ক্লাস, যদিও তারপর তোমাদের আস্তে আস্তে বুঝাই দিচ্ছি। মেইন গোল আমার তোমার বুঝানো। এবার দেখো পরিমাণগত রসায়ন সবচেয়ে বেশি আসে কোনটা, ঘনমাত্রা অনেক বেশি আসে। মোলারিটি, পিপিএম, শতকরা, পার্সেন্ট এবং এদের কনভার্সন, একটা থেকে একটা কনভার্সন কিভাবে করবা, এটা তোমাদের এক এক রকম রুল থাকতে পারে, তোমরা এক রকম ওয়েতে করতে পারো। আমি মিলিগ্রাম পার লিটার এইভাবে করে আসলে করতাম। ঠিক আছে, তোমরা যে শর্টকাট থাকে সেভাবে করে করতে পারো তোমাদের ক্লাস অনুসারে আর কি, যেখানে যেভাবে ক্লাস করে থাকো। সেকেন্ড হচ্ছে জারণ বিজারণ, জারণ সংখ্যা বের করা, এটা তোমাদের অধ্যায় 4-এও বলছিলাম আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। জারক বিজারক নির্ণয় করা, একটা চার্ট দেখবা এখানে যে কোনটা জারক কোনটা বিজারক, কোনটা উভধর্মী হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, সেই হচ্ছে কথা। মূল অনুসংখ্যা, ভর, মোলার আয়তন, এগুলো একদম বেসিক কথাবার্তা, মূল কেমনে বের করে। সমীকরণ ভিত্তিক পরিমাণ গণনা, অর্থাৎ তোমাকে বলবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটা আগে শেষ হয়ে যাবে, বা হচ্ছে এই মোল থেকে অন্যটার কত মোল সৃষ্টি হবে। একটা শর্টকাটও আছে, ওইটা আমি তোমাদের এখানে দেখাই দিব। প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা তো একদম কমন, যে সি থাকলে কি হবে, সি না থাকলে কি হবে, ওই ধরনের কথা আর কি। বিআর ল্যাম্বার্টের শুধু এটা ফুল সিলেবাসের মাঝখান থেকে আসে, খুব কম প্রশ্ন আসে আর কি। এই যে ঘনমাত্রার ক্ষেত্রে যেটা তোমাদের বলছি অলরেডি, যে এখানে হচ্ছে যে কনভার্সন, যেটা যে মিলিমোল পার লিটারে কিভাবে তুমি কনভার্ট করবা মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে। ঠিক আছে, এটা মেনলি আসে ওই যে তোমার গ্লুকোজের একটা কনসেন্ট্রেশন, সেখান থেকে, যে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে কনভার্ট করার আর কি। সমীকরণ এখানে দেওয়া আছে, মোলারিটি সমীকরণ, শতকরা থেকে মোলারিটি কেমনে করবা, এই যেটা হচ্ছে মোলারিটি, এটা শতকরা। আবার পিপিএম এও কিভাবে করবা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে, এবং এখানে পার্সেন্ট বলতে কি বোঝানো হয়েছে, পার্সেন্ট বলতে কি বোঝানো হয়েছে, তোমার শতকরার যে পার্সেন্টটা আসবে সেটা। ঠিক আছে, ওইখান থেকে 10⁴ করলে পেয়ে যাবে আর কি শতকরার পার্সেন্ট। আচ্ছা, সো এই যে ওভারঅল এখানে একটা কোয়েশ্চেন দেখো, রিসেন্ট জাস্ট 2 বছর আগে আসছে, যে কিভাবে ক্লোরাইড আয়ন আছে, তার থেকে সিলভার প্রয়োজন হয়, তো এইখান থেকে আমার নদীর পানিতে পিপিএম কত ক্লোরাইডের, এগুলো হচ্ছে তোমাকে ওভারঅল বের করতে বলছে। আচ্ছা, এবং এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হবে, এটা একটু দেখে ফেলবা, খুব ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। জারণ বিজারণ, জারণ সংখ্যা, জারক বিজারক, যেটা তোমাদের এখানে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যে এগুলার কেন্দ্রীয় পরমাণুর দেখো জারণ সংখ্যা, মানে মাঝখানেরটার কোনটা হবে। ঠিক আছে, এইগুলো তোমাকে বের করতে হবে, এবং কিছু এক্সেপশন আছে না, কিছু এক্সেপশন তোমাকে এখানে পড়তে হবে। ওকে, সো এই যে তোমার এখানে অনুপাত আছে,
কোনটা আদান প্রদান হবে, কতটুকু ইলেকট্রন সেটা। এবং মনে আছে যে তুল্য সংখ্যার বিভিন্ন ম্যাথ থাকে, ওই তুল্য সংখ্যার ম্যাথের এটা ওই হচ্ছে এখান থেকে খুবই কম আসে যদিও। কোনটি জারক নয়, মানে বুঝছো কি ধরনের প্রশ্ন আসে, তোমাকে ওই জায়গা থেকে পড়তে হবে কোনটা জারক কোনটা বিজারক, এই টাইপের প্রশ্ন কিভাবে পড়তে হবে দেয়া আছে। এবং দেখো কিছু ব্যতিক্রমী যৌগের গাঠনিক সংকেত, যেরকম এই যে এইগুলা, ঠিক আছে, এগুলো তোমাকে হচ্ছে পড়তে হবে। মোল অনুর সংখ্যা, সেই ক্ষেত্রে এই যে মোল তুমি যেটাই বের করো, এই যে এটা মোল সংখ্যার এই যে সূত্র আছে না, VL দিয়ে বুঝাইছে কি লিটারে দিয়ে 22.4 দিয়ে ভাগ করলে তুমি মোল সংখ্যা পাওয়া যাবে। আর NA হচ্ছে কোনটা, অ্যাভোগাড্রোর সংখ্যা। সো 1.008 গ্রাম H2 অনুর সংখ্যা কত, ওই দেখো সেম প্রশ্ন এখান থেকে আসছে। রাসায়নিক সমীকরণ ভিত্তিক পরিমাণ গণনা। সো সমীকরণ ভিত্তিক বলতে এই যে বিভিন্ন সমীকরণ দেয়া থাকবে, আমি এত মোল নিছি, ওই উৎপাদটা কত মোল তৈরি হবে, এটা আসে না এটা। এবং এইটার হচ্ছে ওয়েটা কি ভালো করার আমি তোমাকে বলি, সহজ কথা হচ্ছে তোমার যে মোল সংখ্যাটা থাকবে, ধরো NA যেটা তুমি নিছো, ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল টু NB ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল টু NC ডিভাইডেড বাই তার সহগ, এরপর হচ্ছে ND ডিভাইডেড বাই তার সহগ। এটা করলে সব সেম আসে, ঠিক আছে, এটা করলে সব সেম আসে। এবং এটাকে আমরা W/M দিয়ে কি বুঝাইছি, এটা একটা মোল, তাই না, ওই জিনিসটা হচ্ছে এই শর্টকাট থেকে আসছে, ঠিক আছে। এটা ইউজ করলে সহজ হয়, খুব ফাস্ট মাথায় ক্যাচও করা যায়। ধরো NA দেয়া আছে, তোমাকে বলবে NC কত মোল তৈরি হবে, তখন তোমার কাজ কি হবে, এসিটার এখান দিয়ে গুণ দেওয়াই করা। এবং এইভাবে চিন্তা করলে মাথায় আরো সহজে ক্যাচ করে যে কোনটা আগে পড়ে, নাহলে ওই যে নর্মাল আমাদের ওই উইকিক নিয়মে যাওয়া লাগে। ওকে, ভালো কথা। ওই সেম দেখো H2S এর আয়তন এত হইলে এর আয়তনের কত সমান হবে, ঠিক আছে। এটাও আছে হচ্ছে কত 56 গ্রাম, মানে হচ্ছে 2 মোল, এটারও তাহলে 2 মোল আমার হচ্ছে মেইনলি এখানে করতে হবে। 34 দুগুণ 68, শেষ, আনসার শেষ, 24-25। ওকে, এই হচ্ছে ওভারঅল এখানে। প্রাইমারি সেকেন্ডারি ওই যে সি থাকলে কি হবে কি না হবে, এখানে তোমার দিয়ে দিছি কিভাবে পড়তে হবে এখানে মাঝখানে দেখতে। আরেকটা হচ্ছে কি পিএইচ এর রেঞ্জ আছে না, একটা নির্দেশক মনে আছে, ফেনফথ্যালিন বর্ণনার পার্ট, ওটা একটা চার্ট আছে কত রেঞ্জে কি কালার দেয়, কালারটা দেখবা ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো হচ্ছে সবার আগে পড়বা, ঠিক আছে। এই যে ফেনফথ্যালিন কি ধরনের বর্ণ ধারণ করতেছে পিএইচ এর মানে আর কি। সো দেখো সি থাকলে হচ্ছে কি প্রাইমারি ইউজুয়ালি, ব্যতিক্রম হচ্ছে HCl, ওই ব্যতিক্রমটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। সো ওভারঅল আসো বিয়ার ল্যাম্বার্ট সূত্র খুবই কম প্রশ্ন আসে, সহজ কথা বলতে, মানে এটা ফুল সিলেবাসের পার্ট কিন্তু। সো এই জায়গা থেকে তোমার এই যে সচল মাধ্যম কোনটা নিশ্চল মাধ্যম কোনটা এগুলো একটু পড়বা। এটা কখন পড়বা, যখন তোমার সব শেষ তখন। ওকে, আমি এখানে আলাদা করে এই সূত্রের মাঝখানে কনসেপ্টে আর হচ্ছে গেলাম না, ঠিক আছে, সূত্রের মাঝখানে কনসেপ্টে আর এখানে গেলাম না। বাট তোমরা দেখলে বুঝবে এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফির মতোই আর কি। তোমাদের আগের দিন বলছিলাম মনে আছে যে ক্রোমাটোগ্রাফি পাতন অধ্যায় 2 গুণগত রসায়ন, সো ওইটার সাথে এটা পড়বা। যদি গুণগত রসায়নের ওইখানে পাতন টাতন পড়ো, তাইলে ওইটার সাথে বিয়ার নাম্বারটা পড়বা, মিল পাবা কিছুটা। অধ্যায় 4 তোমরা জানো সবার আগে, অধ্যায় 4 একটা প্রশ্ন, মানে দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, তোমরা জানো কি বলো, একটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে ভর বের করা, আরেকটা হচ্ছে ইএমএফ বের করা। সো দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এইটা আর এইটা আমি সবার আগে এই দুইটা তোমাদের পড়তে বলবো। এইটা রিসেন্ট টাইম একটু কম আসে, ঠিক আছে, রিসেন্ট টাইমে কম আসে বলতে আমি এইটা সব জায়গায় বেশি দেখতেছি ভার্সিটিগুলোতে। তো এবার আসো ফ্যারাডের প্রথম সূত্রের ক্ষেত্রে ওই যে সঞ্চিত ভরটা তোমাকে বের করতে বলে, মোট পার্ট থেকে কতটুকু ধাতু হয়েছে, ওই সেম দেখো ওই যে এত অ্যাম্পিয়ার দিছো, কত কি হবে কি না হবে কত, না তোমরা জানো একদম খুবই কমন আর কি। এবার আসা হচ্ছে গ্যালভানিক কোষ, অর্ধকোষ, লবণ সেতু। তাহলে এই যে অর্ধকোষ বা লবণ সেতুতে আমরা কি ব্যবহার করতেছি, এই যে কি ধরনের কি ব্যবহার করতেছি লবণ, সেটা হচ্ছে বেশি আসে। দেখো লবণ সেতুতে কি ব্যবহার করা হয়, দেয়া আছে তাই না, দেয়া আছে, এই হচ্ছে কথা। এবার আসা হচ্ছে কোষ বিভাবের ক্ষেত্রে ওই যে সূত্র আছে না ই নট অফ সেল, এখানে একটা ড্যাশ দিয়ে আমি কি বুঝাইছি, ওই যে নিচে আমরা লিখি না ই নট অফ সেল, ওইটা, ঠিক আছে। আবার গুণ মনে করো না যে ই ইন্টু সি ইন্টু ই, ওকে। সো ওইটার সূত্র দেওয়া আছে। আর যদি মনে হয় যে অন্য কোনো তাপমাত্রায় বের করতে চাও, ই নট কোনটা প্রমাণ অবস্থায়, আর ই হচ্ছে কোনটা অন্য কোনো তাপমাত্রায়, তখন যে সূত্রটা, তাহলে এই দুটো সূত্রই তোমাদের এখানে আসবে। যেমন এই যে একটা দেয়া আছে নিকেল দেয়া আছে, এইটার দেয়া আছে, সো এইটার ক্ষেত্রে আমাদের ওভারঅল কি আসবে দেখছো, এই হচ্ছে 23-24 একটা প্রশ্ন। সো ধাতুর সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে ধাতুর সক্রিয়তাটা পড়বা। ওই যে মনে আছে লিলি কেনাকে ম্যাকগাইভার এলো যেন, তারপর একটা আছে না ফিরে পাবে হায় কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়, ওইটা আর কি, ওইটা তোমাকে সিরিয়াল ওয়াইজ পড়তে হবে। আরেকটা হচ্ছে নেগেটিভ, যেটা নেগেটিভ দেখা যাচ্ছে যে H2SO4 থেকে H2 কে প্রতিস্থাপন করতে পারে না কোনটা, এইচ এর নিচে যেটা আছে, ওই যে মনে আছে ফিরে পাবে হায় হাইড্রোজেন কুলাঙ্গার হাজি, ওই একটা আছে না যে কু আর এইচ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ওভার অবস্থা আর কি। কেউ আবার এই নিউমোনিক্সকে সিরিয়াসলি নিও না, আমি ছোটবেলায় 8-9-এ হচ্ছে আমার স্যারের কাছ থেকে শিখছিলাম, ওইটাই মনে আছে, কি করবো আর, এগুলো সিরিয়াসলি নেওয়া যাবে না, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের এখানে কথা। নেগেটিভের কেসে ফুয়েল সেলের ক্ষেত্রে হাইড্রোজেন, যেটা যে হাইড্রোজেন ফুয়েল সেল বা অন্যান্য কোনগুলো হচ্ছে পরিবেশ বান্ধব, এই টাইপের প্রশ্ন আসে, ওকে। এবং কি ব্যবহার করা হচ্ছে, এটা একটু ফুল সিলেবাসের মধ্যে পড়ছে কিন্তু এটা
ফুল সিলেবাসের মধ্যে পড়ছে এটা। সো আগে শর্ট পড়ার পর তারপরে শুষ্ক কোষ, লিথিয়াম ব্যাটারি, এদের ক্ষেত্রে বেশিরভাগ শুষ্ক কোষ থেকে আসে। কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় শুষ্ক কোষে, ভেতরে কি দেয়া হচ্ছে এবং এটার ভোল্ট কেমন হচ্ছে, সেই ধরনের কথা হচ্ছে এখানে বেশি আসে। আমি লিখে দিছি এখানে অলরেডি। সো এই হচ্ছে তড়িৎ পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য, পরিবাহিতা। পরিবাহিতার জায়গা থেকে এমনি প্রশ্ন কম আসে, ওই যে মনে আছে মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, ওই ধরনের জায়গা থেকে সূত্রগুলো থেকে প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে যে কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। খুবই কমন একটা প্রশ্ন। উদাহরণগুলো পড়ে ফেলবে, এগুলোকে পড়তে টাইম লাগে না। উদাহরণ যেমন কোনটা নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, টাইমই লাগে না তেমন একটা। সেটা পড়ে ফেলবে ডেফিনেটলি। এই দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটা থাকবে আর কি। সো এরপরে হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বারের মেইনলি সংকেত টাইপের বেশি আসে। ক্যালোমেল তড়িৎদ্বার জিনিসটা হচ্ছে কি, হাইড্রোজেন তড়িৎদ্বার জিনিসটা হচ্ছে কি, এই ধরনের কথা। কোনটায় কোনটা অ্যানোড, কোনটায় কোনটা ক্যাথোড, জাস্ট একদমই তাত্ত্বিক পড়া। তোমার ম্যাথমেটিক্যাল পড়া প্রথম 2-3টাতেই হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে, ইএমএফ আর হচ্ছে ওই ফ্যারাডে যেটা। এরপরে সব তাত্ত্বিক পড়াই পড়তে তোমার সর্বোচ্চ যদি গুছানো থাকে আধা ঘন্টার মতো লাগবে, এর বেশি লাগবে না। অধ্যায় 5 এইটা তুমি পুরা কেমিস্ট্রি শেষ করার পরে যদি মনে হয় তাহলে পড়বা। এই ক্ষেত্রে তোমাকে আমি বলবো ন্যানো পার্টিকেলটা পড়বা, আর হচ্ছে তোমার এই যে প্রাকৃতিক গ্যাসের যে পার্সেন্টেজগুলো আছে না, কোনটায় মিথেন কেমন থাকে, ওই ধরনের কথা। বাদ বাকিগুলো এই অধ্যায়টা আমার কাছে, আমি যদি আমি পার্সোনালি বলি, সবচেয়ে জঘন্য লাগে কোন অধ্যায় আমার কাছে, মানে বিরক্ত লাগে কোন অধ্যায়, এটা হচ্ছে অধ্যায় 5। মুখস্থের অধ্যায় আর কি, খুবই বাজে আর কি, খুবই বাজে। এটা জাস্ট তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো, এটা হইলে একটা দুটো প্রশ্ন আসলে পারলে পারলাম, না পারলে নেই, কারণ এটা প্রচুর টাইম নিবে তোমার, প্রচুর টাইম নিবে তুমি যদি একদম প্রত্যেক লাইন টু লাইন পড়তে চাও। বাট ওভারঅল কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট সেটা লিখে দিচ্ছি এখানে আমি অলরেডি। সো ন্যানো পার্টিকেল, প্রযুক্তির ক্ষেত্রে রেঞ্জ যেটা, আকারের পরিসরটা, সেটা পড়বা। ঠিক আছে, চিকিৎসা ইঞ্জিনের কি কি, মানে কোনটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে, ন্যানোকণা কি কি কাজে ব্যবহার করা হচ্ছে, এর উপকারিতা কি কি, সেটা দেখো। ন্যানোকণার আকার কোনটা, এই টাইপের একটা প্রশ্ন আসছে। এবং দেখো এই যে কতবার আসছে ভাই, ন্যানোকণা, ন্যানোকণা ন্যানোমিটার রেঞ্জেরই হবে। কিভাবে পড়তে হবে সেক্ষেত্রে হচ্ছে যে এই যে ন্যানোকণা কোন কাজে ব্যবহার করা হচ্ছে, যেমন দেখো সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড, ব্যাকটেরিয়া রোধে সিলভার ব্যবহার করা হচ্ছে, এদের ন্যানোকণা, তার মানে এটা ব্যবহার থেকে আসছে। কাগজ পাল্প উৎপাদন প্রণালী যেটা, এটা আসলে কি ব্যবহার করা হচ্ছে, প্রধান উপাদান যে সেলুলোজ, পাল্প বা মন্ডো, এটা থেকে কাগজের অন্যান্য পার্ট তৈরি করা হচ্ছে। কি কি পদ্ধতিতে তৈরি করা হচ্ছে, কুকিং লিকার আছে, ঠিক আছে, সালফেট বা ক্রাফট পদ্ধতি আছে। তারপর দেখো কাগজের প্রধান উপাদান কোনটা, তো তুমি জানো এমনি সেলুলোজ, এইটা তুমি এমনি বায়োলজি পড়লেও পারবা। তারপরে হচ্ছে এই যে কি কি উপাদান থাকে, এই যে উপাদান মানে পদ্ধতিগুলো আছে সেখানে। প্রাকৃতিক গ্যাস, কয়লা বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাসের যে মিথেন, এদের পার্সেন্টেজ কেমন, বিভিন্ন প্রকারের কয়লা আছে, কোন কয়লাটা বেস্ট, কোনটা খারাপ, পিট, লিগনাইট এবং হচ্ছে বিটুমিনাস, এদের মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা কম ভালো, কোনটা বেশি তাপ দেয়, জাস্ট এই জিনিসগুলো, কোনটা বেস্ট আর কি কয়লা। সো এই হচ্ছে ওভারঅল কথা আমাদের কাছে এখানে। তারপর দেখো সিএনজিতে অধিক পরিবেশ বান্ধব বলে পেট্রোলিয়াম বিকল্প হিসেবে কি ব্যবহার করা হচ্ছে, এতে মিথেনের শতকরা পরিমাণ কত, ঠিক আছে, তোমার হচ্ছে CH4 এর সিএনজিতে বিকল্প হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে চামড়ার ট্যানিং ক্ষেত্রে বলা হচ্ছে যে চামড়া রক্ষার্থে কি কি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে, চামড়া সংরক্ষণ করতে চাচ্ছ সেই ক্ষেত্রে ইউজুয়ালি কিউরিং করা হয়, লবণ দেওয়া হয় অনেক বেশি, এই ব্যাপারগুলো হচ্ছে এখানে পড়তে হবে। এবং কি কি বর্জ্য বের হয়, ক্রোমিয়াম, এটা তো অধ্যায় একে দেখে আসছি আমরা, মনে আছে। আচ্ছা, চামড়ার অপসারণে কোনটা ব্যবহার করা হয়, চুন ব্যবহার করা হয়, ঠিক আছে, পশম অপসারণ করার জন্য। এই যে কিউরিং করা হয়, সোকিং, লাইমিং, অনেকগুলো পদ্ধতি আছে, জাস্ট নামগুলো এখান থেকে পড়বা। লোম দূর করতে কলিচুন বা সোডিয়াম সালফাইড, কিউরিং, কিউরিং মানে কি, যে লবণ দেওয়া, সেখানে সোডিয়াম ক্লোরাইড, এই কোন কোন জিনিস ব্যবহার করা হয় প্রত্যেকটা স্টেপে এটা। কাঁচ উৎপাদন এবং হচ্ছে অ্যানিলিং, কাঁচ উৎপাদন আমরা কিভাবে করি এবং তার স্থায়িত্ব বাড়াতে আমরা কি ব্যবহার করি, স্থায়িত্ব বাড়াতে যে বোরাক্স ইউজ করি, শীতলীকরণকে কি করা হয়, শীতলীকৃত তরল বলা হয়, এই ধরনের কিছু প্রশ্ন। কাঁচের একটা সাধারণ সংকেত প্রায়ই আসে, এটা হচ্ছে এটা। কাঁচ বলতে কি, কাঁচ অনেক উপাদান দিয়ে তৈরি হতে পারে, বাট ইউজুয়ালি হচ্ছে এটা একটা ক্যালসিয়াম সিলিকেট, কি একটা ক্যালসিয়াম সিলিকেট, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট আমরা আসলে বলি এটাকে। সাহিত্য বৃদ্ধির জন্য কোনটা ব্যবহার করে, এটা তোমাদের এখানে দেখাইলাম আমি ওভারঅল। সো এরপরে দেখো হচ্ছে কিভাবে পড়তে হবে, এটাও তোমাদের বলা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কাজ কোনটা, হার্ড গ্লাস, ফ্লিন্ট গ্লাস, এটাই কি কি ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যানিলিং কি জিনিস, এটা হচ্ছে কথা। সিমেন্ট এবং সিরামিক শিল্প, সিমেন্ট সিরামিক শিল্পতে কি কি আছে, সংকেত দুইটা ইম্পর্টেন্ট, চায়না ক্লে এবং হচ্ছে জিপসাম। একটু দেখবা যে চায়না ক্লে কি, জিপসাম কি, ওকে। সো এই কিছু কথাবার্তা এখান থেকে পড়বা। সিমেন্ট তৈরির উপাদান কি, সিমেন্ট তৈরিতে উপাদান কোনটা ব্যবহার করা হয়, কোনটা হয় না, ওটা হচ্ছে অপশনাল এলিমিনেশনের প্রশ্ন আর কি। এখানে লেখা আছে পোর্টল্যান্ড সিমেন্টে কি ব্যবহার করা হয়, সিমেন্ট যত্ন, আমি এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিসপাতি লিখে রাখছি, পড়বা আর কি। এটা অধ্যায় 5, এখন তোমাদের বললেও বুঝবা না, এই জন্য একটু ফাস্ট যাচ্ছি, কারণ এটা ফুল সিলেবাসের পার্ট। ফুল সিলেবাস পড়লে তখন তুমি বুঝবা। ইউরিয়া উৎপাদন এবং সার শিল্প, একটা রিয়াকশন আছে যে ইউরিয়া কিভাবে উৎপাদন হয়, সেখান থেকে আমরা ইউরিয়া সার পাই, ঠিক আছে।
সো ইউরিয়া উৎপাদনের প্রথম ধাপে কি তৈরি হয়? অ্যামোনিয়া। ওকে, তারপরে ওইখান থেকে আমরা ইউরিয়া তৈরি করি। সো তাপমাত্রা কেমন, চাপ কেমন, এই ব্যাপারগুলো পড়তে হবে। ইটিপি এবং শিল্প দূষণ, এই যে শিল্পে যে পানিগুলো বের হয় সেটাকে আমরা হচ্ছে ভালোভাবে পরিশোধন করার জন্য ইটিপি ব্যবহার করি। মেইন ক্লাস হয়ে গেল না, সমস্যা নেই তাই গেস। তোমরা আমাকে জানাও যে ভাই আমি তোমাদের বলতেছি তোমাদের অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে? সো এই যে তরলের বর্জ্য অপসারণ, এই জিনিসটা হচ্ছে ইটিপির মাধ্যমে করা হয়। দেখো ইটিপি কি, তরল বর্জ্য প্রক্রিয়াকরণ। তো একটু যারা দেখতেছো কিছু না কিছু মাথায় থাকবে হোপফুলি, তাই না? সো এটা হচ্ছে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ফুল ফর্মটাও আসতে পারে এবং কি কি মূলনীতি ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল কথা। এই অধ্যায়টা পড়লে খুবই সুপারফিশিয়াল, আধা ঘন্টার মধ্যে শেষ করবা। এইটা ওই কাজে ব্যবহার করা হয়, এটা সংকেত, এটার পার্সেন্টেজ এত, শেষ। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো যারা হচ্ছে আজকে ক্লাসটা করছো। তোমাদের একটু বলে রাখি, আমি হচ্ছে যখন নোটটা হয়ে যায় মোটামুটি ক্লাসে দাঁড়ানোর আগে বেশিরভাগ সময় চেষ্টা করি যে তোমাদের এখানে দিয়ে দেওয়ার, ঠিক আছে? যেরকম আগের দিন তোমাদের হচ্ছে এটা দেখো, আগে আমি এটা দিই পরে দিই ক্লাস আর কি। সো আজকে হচ্ছে জিনিসটা যে ঈদের সময়, আজকে হচ্ছে ঈদের প্রথম দিন টাইপ অফ বলতে পারো, মানে দ্বিতীয় দিন আর কি। সো তোমার হচ্ছে আমি দিয়ে দিছি আগে 7টার সময়, তারপরে আমি এই যে এখন দাঁড়ালাম আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে এখানে যুক্ত হয়ে থাকো, যুক্ত হয়ে খোঁজাও লাগবে না, তুমি এখানে যাবা ওই এটার উপর ক্লিক করবা ফাইলসে। তো তুমি হচ্ছে এইটায় থাকো বা ভার্সিটি স্টেশন থাকো, দুইটা চ্যানেলেই হচ্ছে পারবা, ঠিক আছে? সাফারিং ফ্রম মেডিকেলে বা ভার্সিটি স্টেশন, যে কোনো জায়গার টেলিগ্রাম চ্যানেল থেকে ফাইল কীভাবে খুঁজবা, এখানে যাবা, ফাইলসে যাবা, এখানে পেয়ে যাবা, ঠিক আছে? জিএসটি লিখা সার্চ দিলে দেখো অনেক কিছুই পেয়ে যাবে। জিএসটি কিছু লেকচার নোট দিছি, দেখো এর আগে আরিও দিছি, কৃষিগুচ্ছ দিছি। সো ওভারঅল যারা টেলিগ্রামে আছে মানে তোমাদের বারবার জানানো লাগে না, তোমরা এমনি পেয়ে যাও। ওকে, সো এই হচ্ছে কথা। সো আমাকে জানাও তোমরা হচ্ছে আজকে ক্লাসে সব কিছু বুঝতে পারছো কিনা, আর সামনে কি কি আছে সেগুলো জানাও, ভালো মতো হচ্ছে এক্সাম দাও। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, সো আবারও ঈদের যেহেতু শেষ হয়নি, ঈদের এখন 3 দিন বাকি আছে, সো ঈদ মোবারক। ওকে, আল্লাহ হাফেজ।